প্রিয় বার কাউন্সিল শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালে বার কাউন্সিল এক্সাম দেবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে অনেকগুলো মডেল টেস্টের কিছু কোশ্চেন রয়েছে যা 2025-এ কীভাবে আসতে পারে নতুনভাবে, এবং কীভাবে কোশ্চেনগুলো পড়বেন, কীভাবে আয়ত্ত করবেন সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো যাক, আমি কথা বাড়াচ্ছি না, আমি মডেল টেস্টগুলোতে যাচ্ছি। তো আপনারা এখান থেকে আপনার নিজেকে যাচাই করে নিতে পারেন আপনার প্রিপারেশনটা কেমন। তো প্রথমেই এখানে আমি উত্তরগুলো আগে বলবো না, একটু পরে বলবো, যাতে আপনারা একটু মিলিয়ে নিতে পারেন যে আসলে হচ্ছে কিনা। তো প্রথম ভিডিওটা হচ্ছে, দেওয়ানি কার্যবিধি কি ধরনের আইন? মূল আইন, কার্যপ্রণালী সংক্রান্ত আইন, পদ্ধতিগত আইন, না ক ও গ, খ ও গ? তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে খ ও গ, অর্থাৎ কার্যপ্রণালী সংক্রান্ত এবং হচ্ছে পদ্ধতিগত আইন। আচ্ছা, দেওয়ানি কার্যবিধির কোন ধারায় জেলার সংজ্ঞা প্রদান করা হয়েছে? 2-এর 4 ধারায়, 2-এর 5 ধারায়, 3 ধারায় অথবা 4 ধারায়? তো সঠিক উত্তর হচ্ছে 2-এর 4 ধারায়। এখন এখানে একটি কোশ্চেন, আদেশ কি? উত্তর হচ্ছে, উত্তরটা একটু দেখবেন যে দেওয়ানি আদালতের কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ, ডিক্রি নয়, অথবা মোকদ্দমার পক্ষদ্বয়ের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ। তে আর ঘতে বলছে ক ও খ। তো সঠিক উত্তর হচ্ছে ক ও খ, কারণ ডিক্রি নয়, এটা কিন্তু আদেশ। আবার দেওয়ানি আদালতের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রকাশ, এটাই কিন্তু একটা আদেশ। আর খ নম্বরটা যেখানে বলছে মোকদ্দমার পক্ষদের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে, তাহলে ডিক্রির মাধ্যমে। তো আমরা এখন পরের কোশ্চেনগুলোতে যাব। তো এখন আমরা যেটা দেখব, দেওয়ানি আদালত কত প্রকার? তো দেওয়ানি আদালত কত প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 2 প্রকার। তো সঠিক উত্তর হচ্ছে দেওয়ানি আদালত হচ্ছে 5 প্রকার। তো দেওয়ানি আদালত 5 প্রকার, এটা আমরা কোথায় পাইছি? দ্য সিভিল কোড অ্যাক্ট 1887 এর 3 ধারায় বর্ণনা করা হয়েছে যে 5 প্রকার। আমি একটু ভিডিওগুলো একটু বড় হবে, তো কি কি? জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জজ আদালত, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ আদালত। এখন আমরা পরেরটা দেখি যে দেওয়ানি আদালতের এখতিয়ারগুলো হলো কি কি? আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার, বিষয়বস্তুগত এখতিয়ার, উপরের সবগুলো। তাহলে এখানে হচ্ছে উপরের সবগুলো। এখন আঞ্চলিক এখতিয়ারটা কোথায় বলা আছে? আঞ্চলিক এখতিয়ারের কথা বলা আছে কোথায়? আপনারা একটু করে, আমি হয়তো বা ভিডিওগুলো বড় হতে পারে, আপনার 16 থেকে 16, 17, 18 এবং এক কথায় 16 থেকে 20, এটা হলো আঞ্চলিক এখতিয়ারের কথাগুলো বলা আছে। এবং যদি আমরা আর্থিক এখতিয়ারের কথা বলি, আর্থিক এখতিয়ার কোথায় বলা আছে? 15তেও কিন্তু আর্থিক এখতিয়ারের কথা বলা আছে। আর বিষয়বস্তু হচ্ছে 9। তবে আপনারা একটু এইভাবে পড়ে নেবেন, যখন যেটা পড়বেন ওই ধারাটা আপনারা একটু পড়বেন। 6এও কিন্তু আমরা আর্থিক এখতিয়ার সম্পর্কেও আমরা জানি। আচ্ছা, তো এখন আমরা দেখব রেস সাব জুডিস এর অর্থ কি। অর্থাৎ রেস সাব জুডিসের অর্থ হলো আদালতের বিচারাধীন বিষয়বস্তু, অর্থাৎ যেটা বিষয়বস্তু এখনো বিচারাধীন অবস্থায় আছে, এটা হচ্ছে রেস সাব জুডিস। আর যেটা নিষ্পত্তি হয়ে গেছে সেটা হচ্ছে রেস জুডিকাটা। তো রেস সাব জুডিস হচ্ছে কত? 10-এ, আর রেস জুডিকাটা হচ্ছে 11-তে। তো এখন আমরা যেটা দেখব যে পারিবারিক আদালত কোন ধরনের মামলা শ্রবণ করেন অর্থাৎ গ্রহণ করেন? যৌতুক নিরোধ আইনের মামলা, চুরির মামলা, ভরণ পোষণের মামলা, ডাকাতির মামলা। তো পারিবারিক আদালত কিন্তু ভরণ পোষণের মামলা গ্রহণ করেন, যৌতুক, চুরি, ডাকাতি সংক্রান্ত মামলা কিন্তু গ্রহণ করেন না, কারণ এগুলো পারিবারিক আদালতের বিষয় না। তো এখন আমরা যেটা দেখব, পরের কোশ্চেনগুলো দেখব। আচ্ছা, এখন আমরা দেখব 8, সমন এ কার স্বাক্ষর থাকবে? সেরেস্তাদারের, বিচারকের, বাদীর? ক, খ উভয়ই। তাহলে সেরেস্তাদারেরও থাকতে পারে, বিচারকেরও থাকতে পারে। তাহলে আমাদের উত্তর হবে ঘ, ক ও খ। কি উদ্দেশ্যে সমন জারি করা হয়? আচ্ছা, আমরা কি উদ্দেশ্যে সমন জারি করে থাকি? বিবাদীর উত্তর বা বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া, অথবা মামলার পক্ষকে বা বিবাদীকে আদালতে হাজির করা, অথবা বিবাদীকে হাজির করে বাদীর দাবি সম্পর্কে বিবাদীর বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া, অথবা উপরের সবগুলো। তো সঠিক উত্তর হচ্ছে বিবাদীকে হাজির করে বাদীর দাবি সম্পর্কে
বিবাদীর বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া। তো আমরা সমন কিন্তু এই কারণে দিয়ে থাকি। তো এখন আমরা পরের কিছু ভিডিও আমরা ওই কিছু কোশ্চেন আমরা দেখব। তো এখন আমরা যেটা দেখব যে দেওয়ানি কার্যবিধিতে আবিষ্কার কত প্রকার? দেওয়ানি কার্যবিধিতে আবিষ্কার হচ্ছে 2 প্রকার। আদালতে প্রশ্নমালা প্রদানের অনুমতির আবেদন করা হলে আদালত যদি তা খারিজ করে আদেশ প্রদান করে তখন করণীয়টা কি? তাহলে আচ্ছা, তখন আমাদের কি করতে হবে? খারিজ মানে কি? তখন আমাদেরকে কি করতে হবে? যে রিভিশন করতে হবে। তখন কি করতে হবে? রিভিশন করতে হবে। তো সমন এখন 12 নম্বরটা দেখি। সমন বিনা জারিতে ফেরত আসলে কত দিনের মধ্যে পুনরায় সমন জারির আবেদন করতে হবে? কত দিনের মধ্যে? 1 মাসের মধ্যে করতে হবে, অর্থাৎ 30 দিন। আচ্ছা, নাম্বার হচ্ছে এখন 13 নম্বরটা একটু দেখব। তো এখন 13 নম্বর হচ্ছে মামলার শুনানির জন্য ডাকা হলে যদি কোনো পক্ষই হাজির না হয় তখন কি হবে? তখন হবে মোকদ্দমা খারিজ হয়ে যাবে। তখন কি হবে? মোকদ্দমা খারিজ হবে। আর 14 তে বলছে আদালত কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে পারে কিসের মাধ্যমে? সাক্ষীকে যখন নেওয়া হয় তখন কিন্তু কি করা হয়? শপথ বাক্য পাঠ করায়। তার মানে শপথ বাক্য পাঠের মাধ্যমে। আর সত্যপাঠ যদি বলা হয় সেটা হলো আরজি। আরজিতে কি থাকবে? সত্যপাঠ থাকবে। আচ্ছা, 15 নম্বরটা আমরা দেখি। মোকদ্দমা স্থানান্তর আদেশের মানে স্থানান্তরের আদেশের বিরুদ্ধে কি করা যায়? তো তখন কি করা যায়? রিভিশন দায়ের করা যায়। কি করা যায়? রিভিশন দায়ের করা